আর চা বাগান দেখেন, অসংখ্য চা বাগান শুধু এই যে, আর রাস্তাটা দেখেন জাস্ট ওয়াও। আমার হাতে কলা দেখা মাত্রই চলে এসেছে, কলা দেখে খাপড়ে নিয়ে গেছে। এইভাবে প্রতিদিন লাঞ্চ করেন না আপনারা? এইটা রুটি কয় পিস খান প্রতিদিন? এইটাকে 4 কলি করবো তো আমরা 4 জন খাবো। 4 কলি করবেন মানে এইটুকু রুটি? এখানে ভিউটা দেখেন জাস্ট, মাধবপুর পাশের ভিউ। এই যে 1 2 3 4 5 6 7 8 লেয়ারের চা। তো এখন ট্রাই করবো, দেখি কেমন। নূরজাহান ভিউ ভাই, নূরজাহান রাস্তা দিয়ে যাচ্ছি, আর সব পাহাড়ি দেখেন অস্থির লেভেলের। আর তো সামনেই নূরজাহান, তার আগে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। এখন তো বৃষ্টির সিজন নাই, বৃষ্টির সিজন থাকলে এটা সুন্দর থাকে। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টির সিজন আরো সুন্দর থাকে। ও তখন সিজন থাকে, সকাল 9টা বাজে ওনারা আসে, 5টা অবধি কাজ করে। তারপরে 23 কেজি চা পাতা সংগ্রহ করে, এটা সংগ্রহ করলে ওনারা হচ্ছে 170 টাকা করে পায়। অনেক বিখ্যাত দার্জিলিং নামে, কারণ এই বাগানটা অনেকটা খাড়া, এই যে যতদূর দেখা যায় শুধু খাড়া আর খাড়া, এই কারণে এই বাগানটা বলা হয় বাংলার দার্জিলিং। আর এই যে পুরা বাইকের বিল দেখেন, পুরোটা এসে যে কি বিল, 100 হেক্টর জমির উপরে নির্মিত। এইটা হচ্ছে যে বাইকের বিলের যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার এই যে 1 2 3 4 4তলা। এখান থেকে ভিউটা অসাধারণ লাগতেছে ভাই, বিশ্বাস করেন, দেখেন অস্থির লেভেলের জাস্ট ওয়াও। এই যে বাইকের বিল থেকে, আর এর আশেপাশে এগুলো হচ্ছে মৎস্য খামার। এই যে খাসিয়াপল্লী উপরে পাহাড়ের উপরে, এই যে এই পাশে হচ্ছে যে খাসিয়াপল্লী, সবগুলো খাসিয়ার বাড়ি, খুব সুন্দর বাড়ি দেখেন ওনাদের। ভালো আছো? এখানে হিলি পান পাওয়া যায়। হিলি পান কত করে বিক্রি করেন? হ্যাঁ 10 টাকা। এই সাদা রসটা দেখা যাচ্ছে, এগুলা কিন্তু বেবে যে একটু সুঙ্গে দিছে, এইটা এখানে পড়ে। এই যে ওনাদের মাটির কাপ কত সুন্দর করে সাজানো দেখেন, অস্থির। আপনারা থাকেন কোথায়? এখানে দেখি একটু, অস্থির ভিউ কিন্তু এখানে। এই যে আর এই যে লাল টিলা, এই যে লাল টিলা, আর এই যে অস্থির ভিউ, কত সুন্দর ভাবে সূর্য ডোবাটা দেখা যাচ্ছে দেখেন, অস্থির জাস্ট ভাই। পরিবেশটা এত পরিষ্কার, মানে দেখার মতো, পুরা পথটাই হচ্ছে কি ভিডিও করতে মন চাইতেছে, শুধু পুরা পথটাই তুলে নিতে মন চাইতেছে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর রেল স্টেশনে। এখান থেকে প্রায় দেশের সকল জেলার ট্রেন চলাচল করে। আজকে আমি ভ্রমণ করব উপবন এক্সপ্রেস ট্রেনে, যেটা ঠিক রাত 10টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়, আর শ্রীমঙ্গল গিয়ে পৌঁছে রাত 2টা 6 মিনিটে। ঢাকা থেকে শ্রীমঙ্গলের ভাড়া মাত্র 275 টাকা, আর বাসে গেলে 500 থেকে 550 টাকা পড়তে পারে। আমি 5 দিন আগে ট্রেনের টিকিট কেটে নেই। এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে আমাদের ট্রেন 2 নং প্ল্যাটফর্মে দেওয়া আছে। আমি 30 মিনিট আগে স্টেশনে চলে আসছি, কারণ একটু আগে আসা ভালো। এই হচ্ছে আমাদের উপবন এক্সপ্রেস, আমাদের কোচ নাম্বার নিও। এই হচ্ছে ভিতরের সিটগুলো, আমার সিট হচ্ছে 21 নাম্বার। দশটা 10 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে। ট্রেনটি এখান থেকে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার সহ আরও কিছু স্টেশনে যাত্রা বিরতি দিবে, তারপর গিয়ে শ্রীমঙ্গল পৌঁছাবে। আমরা ঠিক রাত 2টা 40 মিনিটে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছাই। এই ট্রেনে আরও অনেক মানুষ আছে যারা শ্রীমঙ্গল ভ্রমণ করবে।
আমরা স্টেশন থেকে বের হয়ে দেখতে পাই স্টেশনের সামনে অনেক জিপ গাড়ি আছে আর কিছু খাবারের দোকানও খোলা আছে। ট্রেনের ভিতরে স্থানীয় এক ভাই থেকে জানতে পারি স্টেশনের পাশে এক হোটেলে ফিটিংস নামে এক মজার খাবার পাওয়া যায়, যা নাকি খেতে অনেক স্বাদ। আমরা ওই খাবার খাওয়ার জন্য সেই হোটেলে চলে যাই এবং তা অর্ডার দিয়ে ফেলি। সি বেঙ্গলের ফার্স্ট ব্রেকফাস্ট বলেন আর যেটাই বলেন ফার্স্ট খরচ বলেন, ফিটিংস দিয়ে শুরু। সি বেঙ্গলের বেস্ট ব্রেকফাস্ট নাকি এটা? তো বাইক থেকে শুনবো ভাই, এই ফিটিংসটা কি? ডিমটা হলো কি ভাই, এটা বেশি কিছু না, একটা পোড়া একটা ডিম ভিতরে সস থাকে। সস থাকে, এটাই ফিটিংস? এটাই ফিটিং। এই যে এখন যেটা বানাচ্ছেন এটাই এটাই এই যে ভাই একটা ডিমের সাথে দেখেন কি করতেছে, একটা ডিম নিচে দিচ্ছে আর হচ্ছে উপরে একটা পরোটা দিচ্ছে দিয়ে উনি হচ্ছে যে পুরোটাই কেটে কি বাজ করে দিবেন পরে না? হ্যাঁ, পরে বাজ করে দেবো, বাজ করে দিবেন। আচ্ছা, রোল করে দিবেন না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটা যেমন নাম তেমন কাজ। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে, একটা পরোটা ওনারা প্রথমে বাছতেছে, তারপর হচ্ছে একটা ডিম ঢালতেছে এই যে এটার উপরে পরোটা কি দিয়ে দিবে, এটাকে নাকি ফিটিংস বলে। তারপর হচ্ছে চসও দিবে নাকি? হ্যাঁ, নেক্সট পজিশনটা আপনি দেখি কি করে। ফিটিংস অলরেডি চলে আসছে, এই যে ফিটিংস, এটা বলে ফিটিংস। ভাই খাচ্ছে তো। ভাই তো আমি ফার্স্টে পরিচয় করাই দিয়েছে, আমাদের ট্রেনে ভাইদের সাথে পরিচয় হয়েছে, টোটালি নতুন মানুষ আমাদের সাথে পরিচয় হলো, আমরা একসাথে আজকে ঘুরবো। ভাইয়ের পরিচয়টা কি বলে? মোহাম্মদ রেদওয়ান, ভাই মোহাম্মদ জুবাইর, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ তালহা। তাহা আচ্ছা, আরেকটা এই যে ভাই, আমি পারভেজ আল হাবিব। আপনি ভাই? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আচ্ছা, সবার নাম তো জানেন আর আপনি তো আমরা সবাই চিনেন। এই যে সবাই নিয়ে প্রথমে হচ্ছে যে আমরা ফিটিংস খাচ্ছি। তো ভাই কেমন লাগতেছে বলেন? নতুন স্বাদ, আর ভিতরে যে সসটা দেয়া ডিমটা একদম কেমন যেন একটা নতুন একটা ফ্লেভার, ঠিক আছে, চলে। আচ্ছা আচ্ছা, ট্রেনের ভিতরে যে ভাইটা বলছিল ওটা অ্যাকুরেট আছে? হ্যাঁ হ্যাঁ, উনি যেরকম বলছে ঠিক ওরকমই লাগতেছে। 40 টাকা কিন্তু দামটা একটু মনে হয় বেশি হয়ে যাবে। কেন বেশি হয়েছে বলেন? একটা পরোটা আর একটা পরোটা 10 টাকা, একটা ডিম 10 টাকার পরোটা এত ছোট হইতে পারে এদিকের বাজার। দেখতেছেন, দেখলেন তো পুরোটা যখন বানাইছে তখন হচ্ছে যে কি ডিম দিল, চস দিল, তারপর হচ্ছে পরোটা দিল, সংমিশ্রণে এটা বানানো হয়েছে। তো দেখি আসলে কেমন। বিভিন্ন রকম টোটালি আসলে এইভাবে খেলে আসলে ভালোই লাগে, খারাপ না। যখন আপনি পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ভাজবেন, তারপরে তার ডিমের সাথে চস দিবেন, চস দিয়ে একটা পরোটার ভিতরে দিবেন, ওই পরোটা তেলে ভাজা থাকবে, ওটা খেতে তো অবশ্যই ভালো লাগবে, এটা ডেফিনেটলি। যখন আমরা হচ্ছে একটা বার্গার খাই ফুটপাতে, অবশ্যই আপনারা যারা খেয়েছেন তারা হয়তো বা জানেন যে ফুটপাতে যে বার্গারগুলো একটা ডিম দিয়ে সুন্দর করে তাপ দিয়া তারপরে ওই ভাজিয়া দেয়, এটাও সেরকমভাবে দিছে। আপনারা পুরো ভিডিওতে যেটা দেখছেন হয়তো বা সেটাই গেস করতে পারছেন, ওইটাই ওইরকমই। তো আপনারা যদি চান আসলে খাইতে পারেন, যেটা সকালের জন্য হালকা একটা নাস্তা, খুবই ভালো। সারাদিন যা সিমল ঘুরবেন তার জন্য খুবই ভালো হবে আই থিঙ্ক। তো রেল স্টেশনের সামনে থেকে আমরা যাচ্ছি এখন পাঞ্চি হোটেলের সামনের দিকে। তো ওইখান থেকে 2 থেকে 3 মিনিট লাগে সামনের দিকে আসলে এই পাঞ্চি হোটেল। আসলে আমরা রেল স্টেশনের সামনে থেকে কোনো জিপ ভাড়া করতে পারি নাই, কারণ ওদের সাথে আমাদের রেটে মিলে নাই। কারণ আমরা যে সিলেক্টেড প্লেসগুলোতে ঘুরবো সেগুলো আসলে আমাদের সাথে ম্যাচ করে নাই। আর অনেকে হয়তো বা না জেনে চলে আসে, তারাই ঘুরতে পারে বা তাদেরকে 2000-2800 টাকায় ঘুরায়, বাট মোটামুটি ওই চয়েজেবল যে জায়গাগুলো সেগুলো তো ঘুরতে পারে না। তো আমরা আসলে আগে থেকে চয়েস করে আসছি, তো ওনাদের সাথে ওই কমিউনিকেশনটা আমরা করতেছি। তো ওনারা আসলে ওই মনে হচ্ছে আমাদের ঘুরাতে চাচ্ছে না। তো দেখি কার সাথে আমাদের ম্যাচ করে, সেটাই আপনার সাথে শেয়ার করব।
তো আমরা এখন রেল স্টেশনের সামনে থেকে পানশি হোটেলে চলে আসলাম। এখান থেকে আসলে 2 থেকে 3 মিনিট লাগে হাঁটতে আসলে। তো আপনারা রেল স্টেশনের ভিতর দিয়ে আসতে পারেন, আগে জিজ্ঞাসা করতে পারেন। এই যে পানশি হোটেল এর পাশেই এই যে, আর এই সুন্দর একটা মসজিদ আছে, এটা হচ্ছে জান্নাত আত্মার জামি মসজিদ। এখানের পাশেই হচ্ছে যে কি পানশি। তো চলুন দেখি এর ভিতরে কী কী খাওয়ানো আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, ফাইনালি আমরা হচ্ছে অর্ডার করে ফেললাম। তো আমরা 9 জনের মধ্যে একজনে আসলে রুটি খেয়েছে। তো সকালের নাস্তায় ওনাদের এখানে দেওয়া আছে পরোটা, বিভিন্ন আইটেম। তো স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে যে কি খিচুড়ি আর হচ্ছে যে কি তেহারি। তো তেহারিটা 90 টাকা, যেটা খাসির, আর এটা হচ্ছে যে কি মুরগি, যেটা এটা 70 টাকা। তো এই যে পুরো তেহারি, এটা হচ্ছে 70 টাকার তেহারি। আর এটা হচ্ছে যে একটা দেখতেছি একটা মাংস দেখতে পাচ্ছি, আর এখানে সালাদ দিছে ভালোই। তো এই হচ্ছে পানশি হোটেলের মোটামুটি সকালের নাস্তা। আর এখান থেকে মেনু আছে 30 টাকা পরোটা, পরোটা 15 টাকা, আর হচ্ছে যে ভাজি 15 টাকা। এইভাবেই আছে বিভিন্ন আইটেম, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি খেতে পারেন। তো অ্যাভারেজ স্বাদটা কেমন সেটাই আপনাদেরকে জানাবো। বলতে গেলে খিচুড়িটা বেশ ভালোই, খারাপ না, ভালোই লাগতেছে। তো আসলে আপনারা খিচুড়ি ট্রাই করতে পারেন, বা যদি ভালো লাগে, তেহারি ভালো লাগে, তেহারিও ট্রাই করতে পারেন। আর পরোটাও পাওয়া যায়, এই যে ইয়ের সাথে ঝোল দেয়, আর এই যে আইটেম। তো আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি। তো আমরা হচ্ছে যে কি পানশি হোটেল থেকে নাস্তা শেষ করলাম। তো আমরা এই যে পিছনে যে জিপটা দেখতেছেন, এটা আমরা ভাড়া করলাম পানশি হোটেলের সামনে থেকেই। তো অনেক বার্গেনিং করে, অনেক খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে জিপ ভাড়া করতে পারলাম। বিষয়টা হচ্ছে যে কি আমরা আসলে 8টা প্লেসে ঘুরবো, যে প্লেসগুলো ঘুরবো সেগুলো আমাদের জন্য খুবই নির্ধারিত, বা আমাদের ঘুরতে হবে, এই হচ্ছে বিষয়। তো অনেকেই সেটা চাচ্ছিল না আর কি, অনেক কিছু প্লেস একটু বেশি দূরত্ব বা এই কারণে। তো আমরা আসলে অনেক অবশেষে এই জিপটা ভাড়া করতে পারলাম 2700 টাকা দিয়ে। তো আপনারা চাইলে ওইভাবেই চিন্তা করবেন। তো আমরা পানশি হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে অলরেডি বের হয়ে গেছি জিপটা নিয়ে, যেটা আমরা ভাড়া করছিলাম। তো আমাদের সাথে আছে যে ড্রাইভার ভাইয়ের নাম কি? আব্দুর রশিদ ভাই। তো ভাই আমরা প্রথমে কোথায় যাচ্ছি এখন? প্রথমে আমরা বাইকার বিল, তারপরে কোথায় যাব? বাইকার বিল থেকে যাব আমরা লাউয়াছড়া, তারপরে লাউয়াছড়া থেকে যাব আমরা মাধবপুর লেক, তারপর নুরজাহান পিয়াল, তারপরে যাব আমরা দার্জিলিং, তারপর যাব আমরা লালপাহাড়, আর তারপর লালপাহাড় থেকে যাব আমরা আদিনিপুর। এটা হচ্ছে শেষ ডেস্টিনেশন আমাদের। তারপরে আমরা স্টেশনে পৌঁছাবো। তো বুঝতে পারলেন আমরা মোট টোটাল হচ্ছে যে কি 8টা ডেস্টিনেশন আমরা ঘুরবো, প্লেস ঘুরবো। ঘোরার পরে দেন হচ্ছে যে আমাদের স্টেশনে যাব সন্ধ্যার পরে। তো চলুন। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া কোথায় করবো? দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা জ্ঞান সুলতানের সামনে। তো দুপুরবেলা আমরা জ্ঞান সুলতানের সামনে খাওয়া দাওয়া করবো। আসলে পানশিতে সকালে নাস্তা করছি, বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খাওয়া ভালো, এক্সপ্লোর করাও ভালো, সেটা আমরা জানি, আপনারাও জানেন, ঠিক আছে। তো এই যে আমাদের পিছনের ট্যুরমেটটা কিন্তু রেডি। ভাই সবাই রেডি? এই তো রেডি। তো আমরা যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের জন্য আমরা যাতে ভালোভাবে করতে পারি, কতটুকু কী করতে পারি সেটাই আপনাদের সাথে একে একে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন আমরা এখন সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। অবশেষে আমাদের যে প্রথম ডেস্টিনেশন সেটা হচ্ছে যে কি বাইক্কা বিল। এ হচ্ছে বাইক্কা বিল। তো এখান থেকে আসতে জিপে করে বা সিটি থেকে এখান পর্যন্ত আসতে প্রায় আধা ঘন্টা 30 মিনিটের মতো লাগছে। পথ হচ্ছে যে 12 কিলোমিটারের পথ। তো বাইক্কার বিলের আশেপাশে রয়েছে অনেক মৎস্য খামার, যা আপনারা আসার পথেও দেখতে পাবেন। আর বাইক্কার বিল মূলত হচ্ছে স্থায়ী মৎস্য অভয় আশ্রম,
যার আয়তন 100 হেক্টর। প্রতিষ্ঠা সাল 2003 আর প্রতিষ্ঠাকারী সংস্থা মৎস্য অধিদপ্তর বাংলাদেশ ও মাছ প্রকল্প। তো চলেন ভিতরের দিকে যাই কি আছে। এই হচ্ছে বাইকের বিলে প্রবেশের রাস্তা। এখন বাজতেছে 7:40। তো সেক্ষেত্রে কোনো মানুষজন দেখতেছি না, শুধু আমরা ছাড়া। এ হচ্ছে বিষয়, এ হচ্ছে পুরা বাইকের বিল। বাইকের বিলে প্রবেশের জন্য আগে 30 টাকা করে লাগতো, এখন আর তা দিতে হয় না। কি বাইকে এখানে থাকেন? পাহারা দেন? ও আচ্ছা। এই হচ্ছে বাইকের বিল পরিচালনা কেন্দ্র এবং প্রদর্শনী কেন্দ্র। এই পাশে 2টা অ্যাকোরিয়াম আছে, চলুন দেখি এতে কি আছে। এতে কিছু কই মাছ আছে আর অ্যাকোরিয়ামগুলোতে শ্যাওলা জমে আছে। আর পুরো রুম জুড়ে বিভিন্ন পাখি, মাছের ছবি এবং সাথে তাদের সম্পর্কে কিছু লেখাও আছে। চলেন এবার দোতলা থেকে দেখি আসলে কেমন বাইকের বিলটা। এই যে বাইকের বিল, এইখান থেকে আসলে সকালবেলা আসলে আসলে সূর্যের একটা ভালো ইয়া পাওয়া যায়। আর এই যে পুরা বাইকের বিল দেখেন, পুরোটা এসে যে কি বিল 100 হেক্টর জমির উপরে নির্মিত। আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমাদের অনেকের ওয়াশরুম ধরছে, যারা আছে যে কি এখান থেকে ওয়াশরুম সারিয়ে নিচ্ছে। আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে এখান থেকে ভিতর দিয়ে যায় ওয়াচ টাওয়ারে উঠা যায়। ইয়ে থেকে হাইটটা আসলে এখানে এই যে ওয়াশরুম, ওয়াশরুমের ভিতরটা অতটা পরিষ্কার না, তো আপনারা ওইভাবে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। তো হচ্ছে সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার, এইখানে অনেক ধরনের গাছ আছে, দেখলে দেখা যায় সামনে। সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার, এই যে পথ দিয়ে আমাদের যেতে হবে, এই পাশ দিয়ে হাঁটলেই এই যে এই গাছ দেখছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলা। খারাপ না গাছগুলা, এই সময়ের জন্য একদমই পারফেক্ট। যারা বর্ষাকালে আসবেন তারা আসলে এগুলা একটু শুকনা পাবেন না, হ্যাঁ। আর বিশেষ করে শীতকালে আসবেন তারা আসলে এগুলা শুকনা পাবেন, ইভেন কি ঘুরে মজা পাবেন। এই গাছগুলো দেখতেও সুন্দর লাগবে। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমাদের ট্যুরমেট সবাই কিন্তু অলরেডি ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এইটা হচ্ছে যে বাইকের বিলের যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার এই যে 1 2 3 4 4তলা। চলেন একটু উপরে উঠে যাক। এই যে বুঝেই যাচ্ছে বর্ষাকালে এই দিয়ে হাঁটা মুশকিল, এখনো কাদা কাদা অবস্থা। এই যে এরপর দিয়ে উঠতে হয়। চলুন, 4তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ার, সুন্দর দরজা আছে। এখানে বাইকের বিল, জলভূমি আশ্রম। এই পাশে দেখতে পারবেন বিভিন্ন পশু পাখি, চটপনকুড়ি, কলকাতা, বিভিন্ন বক, বিভিন্ন হাঁস, তারপরে এই যে চিলের, এগুলোর উদাহরণ দেওয়া আছে। এর পাশেই সিঁড়ি।
এই যে এইখানেও বিভিন্ন চিলের উদাহরণ দেওয়া আছে, খুব সুন্দর। পাতি, সরাইল, দলাবেলোয়া, দেন জাহাজ, আরও অনেক কিছু। সো এখান থেকে ভিউটা অসাধারণ লাগতেছে ভাই, বিশ্বাস করেন। দেখেন অস্থির লেভেলের, জাস্ট ওয়াও। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো যে কেমন লাগতেছে, অস্থির মানে অস্থির লাগতেছে। দেখেন জাস্ট ভিউটা, যারা আসলে এইসব ভিউ পছন্দ করেন তাদের জন্য এটা খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট। আমি মনে করি এটাই খুবই দরকার, যে এইসব ভিউ অনেক তাদেরকে মুগ্ধ করবে। আমাকে যদি মুগ্ধ করছে, এরকম প্রকৃতি পছন্দ করেন তাদেরকেও এটা অবশ্যই মুগ্ধ করবে। আর যাদেরকে করে না তারা তো মুগ্ধ করবেই না, হুদেই আসবেন ঘুরে যাবেন, এটাই আর কি। দেখেন জাস্ট ভিউটা, ওয়াও। তো আমরা বাইকার বিল দেখা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তবে আমি যেটা বলবো, আপনারা যদি সকালবেলা আসেন ফার্স্ট ট্রিপে, তাহলে বাইকার বিলটা আর সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন। হ্যাঁ, আমি মনে করি। আর যদি বিকেলবেলা আসেন তাহলে আমার মনে হয় অতটা ভালো লাগবে না। তো যারা বিকেলবেলা আসেন তারাই জানেন। তো আমার কাছে মনে হচ্ছে সকালবেলা এসে আমাদের কাছে খুবই ভালো লাগছে। ঠিক আছে, তো এখন এই হচ্ছে কথা। এখন আমরা কোথায় যাবো মামা? লাউয়াছড়া। তো আমরা এখন যাবো হচ্ছে লাউয়াছড়া, এই আর কি। ভাই কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে এক্সপেরিয়েন্স ভালোই লাগলো, খারাপ খুব ভালো। এই বাইকটা ছবিগুলো খুব সুন্দর আসছিল ক্যামেরায়, আর তাছাড়া ভিতরের সকালের পরিবেশটা খুবই সুন্দর। সুন্দর, সকালবেলা আসলে খুবই ভালো লাগবে। তো বুঝতেই পারলেন, সকালবেলা যদি আপনারা আসেন তাহলে এই বাইকার বিলটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আর কতক্ষণ লাগতেছে এখান থেকে সেটা আপনাদেরকে জানাবো। আমরা প্রায় 8টা অবধি এখানে ছিলাম, তারপরে এখান থেকে যাইতে কত সময় লাগে সেটাও আপনাদেরকে জানাবো। বাইকার বিলের সৌন্দর্য দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে, যেখানে আছে খাসিয়া পল্লী আর হচ্ছে যে অনেক কিছু। আর এখান থেকে 12 কিলোমিটার আর 6 কিলোমিটার, সর্বমোট 18 কিলোমিটার যেতে সময় লাগবে ভাই বলতেছে 1 ঘন্টা। তো দেখেন ভিউটা জাস্ট, এই যে বাইকের বিল থেকে, আর এর আশেপাশে এগুলো হচ্ছে মৎস্য খামার। এর আশেপাশে যা আছে শুধু মৎস্য খামার দেখবেন, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এই যে আশেপাশে গাছও আছে, দেখেন সামনের ভিউটা দেখেন জাস্ট। এই যে এখানে অনেকে মাছ ধরতেছে, এই যে দেখেন। কি ভাই, পাঙ্গাস মাছ না কি সব? তেলাপিয়া মাছ। বাইকের বিল ঘুরা শেষ করে আবার সিটিতে চলে আসছি, সিটি ওটাতে। ওইখান থেকে আসতে প্রায় আমাদের 41 মিনিট লাগছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাউয়াছড়া যে জাতীয় উদ্যান, সেটাতে। এখান থেকে 6 কিলোমিটার। কয় মিনিট লাগতে পারে বলা? এখান থেকে আমার বলছে 25 মিনিট লাগবে। চলুন দেখা যাক কয় মিনিট লাগে, সেটা আপনাদের জানাবো। সুদাম্পদ না সুদাম্পদ, তো সিটি থেকেই যাইতে হয় এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। চা বাগান আর চা বাগান দেখেন, অসংখ্য চা বাগান, শুধু এই যে চা আর চা বাগান দেখেন। আর রাস্তাটা দেখেন জাস্ট ওয়াও, দেখার মতো রাস্তা। ওয়াও, দেখেন। আর এই যে আমার রুমমেটটা সবাই ঘুমাই গেছিল, এই ভিউ দেখে সবাই দেখেছে, জাস্ট এই ভিউ দেখার জন্য।
আসতে সিটি থেকে মাত্র 20 মিনিট সময় লাগছে। তো আমরা চলে আসছি, এই যে সামনে হচ্ছে যে লাউছড়া জাদুঘরের যে গেট, সেই গেটটা ভেবে এখনো খোলে নাই। এইটা লাউছড়া জাতীয় উদ্যান। ভাই গেট কি এখনো খোলে নাই? 10টায় না? সরি 9টায়। 9টা তো আইজা গেছে। ও আচ্ছা, 9টায় হচ্ছে যে কি এটার গেট খোলে, 9টা বাজে গেছে অলরেডি। আমরা ঠিক টাইমে চলে আসছি, টিকিটের গেট খুলছে। আর বন্ধ হয় কয়টা বাজে? 5টায়। আচ্ছা, বন্ধ হয় 5টায়। আর টিকিট প্রাইস কত আমরা একটু দেখি। টিকিট কত ভাই? টিকিট প্রাইস হচ্ছে জনপ্রতি 115 টাকা করে। 115 টাকা করে। আর শিশু, স্টুডেন্ট এদের জন্য কোনো ইয়ে আছে? 3 থেকে 12 বছর হচ্ছে হাফ টিকিট। স্টুডেন্ট টিকিট তো ছিল, আর স্টুডেন্ট টিকিট নাই। ওই যে প্যাকেজটা ওই যে বোর্ডে দেওয়া আছে, আপনারা একটু দেখেন। আচ্ছা, বর্তমান এই লাউছড়া জাতীয় উদ্যানে ঢোকার টিকিট মূল্য দেখেন, এই যে এখানে দেওয়া আছে সুন্দরভাবে। 12 বছরের ঊর্ধ্বে যারা, তাদের হচ্ছে যে 100 টাকা প্লাস হচ্ছে 15% ব্যাট দিয়ে 115 টাকা। আর 12 বছরের নিচে হলে 50 টাকা, 60% ব্যাট দিয়ে হচ্ছে যে কি 57 টাকা 50 পয়সা এরকম। শিক্ষা প্রতিষ্ঠান থেকে 100 জন আসলে 1000 টাকা প্লাস, বিদেশি পর্যটক হলে 1000 টাকা, 150 টাকা ব্যাট, মোট হচ্ছে যে 1150 টাকা। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক হিউজ। তো ভিতরে যাই দেখি আসলে কি হিউজ না কি আছে না, এখনো তো আমি জানি না, অনেক ভিডিওতে দেখলাম। তারপর দেখি, তারপরে মনে হচ্ছে যে হিউজ। তারপর ভিতরে দেখি কি আছে, সেটা আপনাদেরকে আগে কি জানাবো। তো টিকিট অবশেষে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এই যে সবাই ঢুকতেছে, আসেন ভাই। তো এই যে 115 টাকা করে টিকিট কেটে ঢুকে বলে আমার বাইরে ঢুকতেছে টিমমেটরা। দাম অনেক বেশি নিছে না? সবাই বলেছে অনেক বেশি নিছে। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি। তো দেখা যাচ্ছে লম্বা এক সারি গাছ সহ একটা পথ। এই পথ দিয়ে কত দূর হাঁটতে হবে ভাই? ইনফরমেশন নিছেন? প্রায় 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা হাঁটতে হবে না? থেকে সামনে রেল স্টেশন, রেল লাইনের পরে যে আমরা উদ্যানে যাব। তো সামনে হচ্ছে যে রেল লাইনের পরে আমরা আর কি খাসিয়াপল্লিতে যাবো। হ্যাঁ, খাসিয়াপল্লিতে। তো রেল লাইন আমরা যাবো প্রথমে, রেল লাইন থেকে খাসিয়াপল্লি, তারপর খাসিয়াপল্লি থেকে আমরা এদিকে ব্যাক করব ইনশাল্লাহ। প্রথমে ঢুকতে রাস্তার দুই ধারে সারি সারি বিরল প্রজাতির কিছু রতন গাছের দেখা মিলবে। একটু সামনে আসলে এখানে কিছু নির্দেশনা দেখতে পাবেন। এই যে নির্দেশনা দেওয়া আছে লাউছড়া জাতীয় উদ্যানে মৌলভীবাজার পর্যটক জন্য নির্দেশনা। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। বন্যপ্রাণীদের সাথে উচ্চ গলায় কথা বলা যাবে না, তারপর হচ্ছে যে কি তাদের ডিস্টার্ব করা যাবে না, এখানে মানে হট্টগোল করতে পারবেন না। আসছেন ঘুরতে, দেখবেন, এটাই এগুলো নির্দেশনা দেওয়া আছে। তো আপনারা নির্দেশনা একটু ভালোভাবে পড়ে নেবেন, তাহলে হয়তো বা ভালো হবে। এখানে আছে কিছু বিরল প্রজাতির জাইবাস, যা অনেকটা মোটা এবং শক্তিশালী মনে হচ্ছে। আর এই যে লাউছড়ার ভিতরে মসজিদটা, দান বাক্স এখানে দেওয়া আছে। বিট কর্মকর্তা কার্যালয় সামনেই এই মসজিদ। মসজিদ থেকে একটু সামনে আসলেই এসে রেল লাইন, যেখানে এই রেল লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী সকল ট্রেন চলাচল করে। আর এখানে হচ্ছে যে কি 2টা সিনেমার শুটিং করা হয়। একটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days এর শুটিং করা হয় এখানে। কত 1955 সালে। এই 1955 সালে হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি এখানে শুটিং করা হয়। এই যে আমার আছে জল, হুমায়ুন আহমেদের, এটা হচ্ছে যে শুটিং করা হয় 2008 সালে। এই যে এখানে লেখা আছে। তো এই পুরোটাই হচ্ছে যে কি এই রেল লাইন, সেই পপুলার রেল লাইন যেটাতে এখন আমরা আছি। এখানে আমরা এখন কিছুক্ষণ ছবি তুলবো, তারপর হচ্ছে যে এই যে এই পথ ধরে আসছি আমরা, এই পথ ধরে ভিতরের দিকে চলে যাব। গেলে হচ্ছে যে কি আমরা পাবো, খাসিয়াপল্লি পাবো। যে কোন দিকে যাইতেছি সেটা আপনাদের জানাচ্ছি। হেঁটে একটু সামনে আসলে দেখা মিলবে লাউছড়া বন গবেষণা কেন্দ্রের রাস্তা। এই পথ ধরেই আমরা ভিতরে যাব। কিছুদিন আসার পরে দেখতেছি এরকম একটা ছাউনিটা সুন্দর আছে, বাট এখানে অনেক ধরনের অনেকে অনেক কিছু লিখে দিয়েছে, ভালোবাসার স্মৃতি লিখে দিয়েছে, অনেক কিছু। চাইলে আপনার এসে আপনারটা লিখে দিতে পারেন।
তো আমরা এখন উদ্দেশ্য খাসিয়াপল্লির দিকে। দুঃখজনক ব্যাপার হচ্ছে ভাই, এখানে যত প্রজাতির গাছ আছে কোনো মানে কিছু কিছু গাছের নাম দেওয়া আছে, বাট সবগুলা গাছের নাম দেওয়া নাই। এটা খুবই দুঃখজনক। এখানে 115 টাকা দিয়ে ঢুকছি, কোন রিজনে আমি বুঝতেছি না। আর এখানে দেখেন সবগুলো বালি, বালি না ভাই? এই সব বালি, দেখেন কি এক অবস্থা, মানে রাস্তাটা যে কি এক অবস্থা, এইভাবে রাস্তা করে। আর 115 টাকা করে নিচ্ছে, কোন রিজনে নিচ্ছে? যাওয়ার সময় তাদেরকে আমি জিজ্ঞেস করবো আসলে কোন রিজনে এটা নিচ্ছে। তারা এখানে কোনো একটা মানুষও নাই, আমরা যে এখানে ঢুকছি নির্জন। কেউ যদি 2 জন আসে, 1 জন আসে, কেউ যদি কাউকে আক্রমণ করে, কেউ কাউকে রেস্কিউ করার জন্য কোনো লোক নাই। এখানে আসলে 3 রোডে মাথায় দেখবেন, আসার পরে এখানে একটা জিরি দেখবেন, এই জিরি পার হয়ে হচ্ছে যে কি খাসিয়াপল্লি। এই যে জিরিপটা পার হইতে হবে সবাইকে। যাক, এখান থেকে বালি বালাইছে জিরি পর দিয়া। আমি এই যে মাত্র কলা দিছি, কলা খাইছে। এই যে এই ইয়েটা দেখছেন, এই যে কলাটা খাই চলে যাইতেছে সে। এই যে এটা খুব সুন্দর কিন্তু দেখতে, দেখছেন খুব সুন্দর কিন্তু দেখছেন। এটা এই যে কলা দিছি মাত্র, আমি ঢাকা থেকে কলা আনছি কিন্তু, বুঝছেন? এই ঢাকা থেকে কলাটা আনছি এই শুধু খাওয়ার জন্য। সুন্দর আছে বানরটা। হাই, খাইয়ে চলে যাচ্ছে নিঃস্বার্থপর, দেখ মানে খাইয়ে চলে যাইতেছে। খাসিয়াপল্লির দিকে যেতে এমন কিছু বানরের দেখা মিলবে, যদি আপনার হাতে খাবারের কিছু দেখে তা ছিনিয়ে নিতে চলে আসবে এবং আপনি তা দিতে বাধ্য থাকবেন। তাই হাঁটার সময় হাতে কিছু না রাখাই ভালো। কাছে না করলে বোঝা যায় না। খুইলা খা, খুইলা খা, খুইলা খা, খুইলা খা। এসে বন দিলাম। বানরটা একটু কাছে ভাই, দাঁতগুলা দেখছেন? মামা আয় আয় মামা তুমি না ভাই 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 এই গাইবো এই রাজা এটা কাটো দিয়ে দেন এই না না দিলেও বের আছে তো আমারিয়া গাছ হয়া লইলো এই না যায় দুইটা খাইছে, দুইটা খাইছে। এই লারি যাই তো না এত না থা বাইরে ভাই সামনে ধরে কাম পারবো কিন্তু ধরেন না কি করলো এটা কাছে যান কিন্তু যা দললেই খাসা বলে কিছু দললেই আমরা। ঠিক আছে চল। এই মাত্র বানরে খাওয়াইলাম, আমার হাতে কলা দেখা মাত্রই চলে আইছে, কলা দেখেই খাপড়ে নিয়ে গেছে। ভিডিওটা পর্যন্ত করতে পারি নাই, তারপরে কিছুটা দেখাইছি, বন দিছি, 2টা বনে সে খেয়ে ফেলছে টোটালি হাত থেকে নিয়ে। ঠিক আছে, তো আর কি করার, খাওয়াই দিয়ে আসলাম ওরে। এখন যাচ্ছি খাসিয়াপল্লির দিকে, বাট সাবধানে থাকতে হবে। আপনার হাতে যদি কোনো খাবার পণ্য থাকে, বন থেকে শুরু করে কলা এগুলো থাকে, সাবধানে রাখবেন। এগুলো কিন্তু তারা দেখলেই কিন্তু কাছে চলে আসে, এমনি খাওয়ার জন্য হাউমাউ করে, আপনাকে কামড় দিতে পারে, হয়তো বা সিমু দিতে পারে। এটা থেকে আপনি সাবধানে থাকবেন। এই যে খাসিয়াপল্লি উপরে পাহাড়ের উপরে, এই যে এই পাশে হচ্ছে যে খাসিয়াপল্লি, সবগুলো খাসিয়ার বাড়ি, ওনাদের বাড়ি। তো চলেন ভিতর উপর দিয়ে উঠে যাক এখান দিয়ে। আর এই যে পাশে হচ্ছে পান পাতার গাছগুলা, এই যে সব গাছে গাছে পেঁচাই আছে, বিভিন্ন গাছের সাথে পেঁচে আছে এই পান পাতার গাছগুলা। পাহাড়ের এই রাস্তা বেয়ে উঠতে হয়। খুব সুন্দর বাড়ি দেখেন ওনাদের। এটা আপুদের বাড়ি, এটা আপনাদের বাড়ি? আচ্ছা, ও এই যে ওনাদের বাড়ি, খুব সুন্দর বিল্ডিং। হে ছোট বাবু, কি অবস্থা? ভালো আছো?
এই যে এখানে দোকান আছে, পাহাড়ের উপরে দেখেন দোকান, দেখেন পাহাড়ের উপরে কত সুন্দর সুন্দর বিল্ডিং, কত সুন্দর সুন্দর বাড়িঘর, খুবই ভালো লাগতেছে। এই যে একটা দোকান ঘর দেখতে পাচ্ছি, দেখেন ঘরের ভিতরেই অনেক সুন্দর করে সাজানো গুছানো। আন্টি এগুলো কি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়? ও আচ্ছা, এখানে খিলি পান পাওয়া যায়। খিলি পান কত করে বিক্রি করেন? হ্যাঁ 10 টাকা। ও আচ্ছা আচ্ছা। অস্থির অস্থির বাড়িঘর। তো ওনারা বেশি একটা আসলে কথা বলতে চায় না, তো এই কারণে ওনাদের সাথে কথা বলতে পারিনি। অনেকের সাথে দেখা হয়েছে, তো এখানে আসলে অনেকে কৃতকার্য দেখতে পাবেন, বাট ওইভাবে কথা বলতে পারবেন না আর কি, ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে। ঠিক আছে, ওরা ওইভাবে কথা বলতে চায় না এই আর কি, ওদের মতোই থাকে, কাজকর্ম করে আর এইভাবেই চলে। হ্যাঁ, তো ওদের ঘরগুলো অনেক সুন্দর আসলে, ভিডিওতে যেটা দেখছেন এরকমই। হ্যাঁ, প্রত্যেকটা ঘর পাহাড়ের উপরে এত সুন্দর করে বানাইছে, কি বলেন ভাই? অনেক সুন্দর না? পরিষ্কার, ওরা অনেকে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, বুঝাই গেছে। প্রশ্ন ছিল যে আপনারা এখানে থাকতেছেন, হ্যাঁ কত বছর ধরে থাকতেছেন? এখন সঠিক বলতে পারবো না, আমরা এখানে তিন পিড়ি চলতেছে। 3 পিড়ি মানে 3 পিড়ি আর কি, 3 পুরুষ এরকম? বাবা, হ্যাঁ 3 পুরুষ এরকম আর কি। আচ্ছা বুঝলাম। এই যে এখানে থাকতেছেন, এই আমাদের থেকে 115 টাকা করে নিচ্ছে টুরিস্টদের থেকে, হ্যাঁ আইসা আপনাদেরকে ইয়াদ করতেছে, আপনাদেরকে কেমন লাগছে আপনাদের কাছে? সময়ে ভালো লাগে আর সময়ে বিরক্তও লাগে। বিরক্ত লাগে সেটা ঠিক আছে। এই যে 115 টাকা করে নিচ্ছে, এখানে তো দেখার কিছু নাই, সবাই টুরিস্ট আসলে আপনাদের এখানে ঢুকে, তো এক জায়গার মধ্যে বোঝা যায় যে আপনাদের দেখতেই আসে, তাই না? কিন্তু আমাদের তো এখানে কোনো লাভ নাই। হ্যাঁ সেটা তো বুঝতে দিচ্ছি। আর এই যে দিত আমাদেরকে, তো মনে করেন এটা ঠিক আছে, আপনাদের এই যে বৃষ্টির সময় এখানে আসা যাওয়াতে কষ্ট হয় না? কষ্ট হয়, কষ্ট হলেও তো যাওয়া আসা করতে হয়। পানি বিষয় কি করে আসে? অপেক্ষা করি, পানি কমলে তারপরে পার হয়। পানি কমে এই যে বন্যার সময়? এগুলো তো মনে হয় পাহাড়ের পানি বেশি সময় থাকে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপনাদের প্রধান উৎস কি, মানে এই যে পান চাষ? ধান চাষ, পান চাষ। এই পান এগুলা কি চাষ করা লাগে নাকি এগুলো এমনিতেই হয়? এগুলো এমনিতে হয় না, চাষ করা লাগে। চাষ করা লাগে। এই যে আমি তো দেখলাম গাছ পেঁচায় পেঁচায় ইয়ে করতেছে, এগুলো যত্ন নেওয়া লাগে, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনারা এই যে পানি উত্তোলন করেন কিভাবে? নলকূপ। নলকূপ আছে এখানে? আছে। সরকারি ভাবে বসায় আছে নাকি? না সরকারি না, এটা আপনারা বসাইছেন থেকে। ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের পোলাপন তো পড়াশোনা কি এখানে করে নাকি চট্টগ্রামে? প্রাইমারি এখানে, তারপরে হাই স্কুল শ্রীমঙ্গলে। এটা কি সরকারি থেকে দিছে প্রাইমারিটা? না এটা বেসরকারি। বেসরকারি? আপনারা নিজের উদ্যোগে এরকম? হ্যাঁ নিজস্ব থেকে, বাড়ি থেকে কিছু সাহায্য আসে। কতজন ফ্যামিলি আছেন এখানে? 30টার মতো ফ্যামিলি আছে। 30 জন ফ্যামিলি আছেন না? সবাই সবার সাথে মিলেমিশে থাকেন সবসময়? যাক ভালোই, ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এইটা নাকি লাউয়াছড়া জাতীয় উদ্যান, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখেন কোনো, এটা জাতীয় জঙ্গল ভাই, জাতীয় জঙ্গল, জাতীয় জঙ্গল হওয়া উচিত ছিল। চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কোনো জায়গায় কোনো গাছের না কোনো নাম নাই, বিরল প্রজাতি 2-1টা জায়গা ছাড়া আর কোথাও নাম দেখি নাই ভাই। যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ যে যদি সিলেট শ্রীমঙ্গলে ঘুরতে আসি তাহলে কি এইখানে আসা যায় কিনা, আমি আমার জায়গা থেকে বলবো, আমি যেহেতু আসছি আমার অভিজ্ঞতা থেকে বলবো, এখানে আসা মানে সময়টা শুধু নষ্ট করা। এখানে দেখার মতো কিছুই নাই, শুধুমাত্র কিছু গাছপালা, একটা জঙ্গলের মতো, আর ভিতরে কিছুই নাই এখানে। আর তাছাড়া ওনার মানে আছে জঙ্গল, সব জঙ্গল। প্রবেশ মূল্য 115 টাকা, ঠিক আছে? এটা খুবই, তবে আমরা এখানে তো জিজ্ঞেস করবো এখানে কেন 115 টাকা নেওয়া হচ্ছে। তো দেখি লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে আসলাম, এটা অনেক পুরাতন জাতীয় উদ্যান আমরা জানি আমাদের বাংলাদেশের মধ্যে। তো ভিতরে ঢুকলে আপনাদের যা দেখালাম আর কি, যে দেখতে পেলেন আসলে বন জঙ্গল ছাড়া আর কিচ্ছু নাই। যে গাছগুলো আছে, গাছ 2-1টা গাছের নাম দেওয়া আছে, আর কোনো কিছুর নাম দেওয়া নাই, সব জঙ্গল। আর হচ্ছে যে কি ভিতরে 2-1টা খাল পায়রা গেলে হচ্ছে যে খাসিয়া পল্লী, ওনাদেরকে মানুষজন বেশি যে ডিস্টার্ব করে, শুধু ওইটাই দেখার আছে। আর হচ্ছে যে কি রেল লাইনটা অত্যন্ত দেখে, ওইখানে শুটিং হয়েছে হয়তো ভাই, কী কারণে ওনারা 100 টাকা নিচ্ছে, আবার 15 টাকা ব্যাটও নিচ্ছে, 115 টাকা নিচ্ছে। তো সেটা হচ্ছে যে কি বন বিভাগে ওনাদেরকে এখানে জিজ্ঞেস করছি, ওনারা এইটা ধরাই দিছে, ঠিক আছে? তো
বন বিভাগের সাথে আমার প্রশ্ন থাকবে, আর ওনার থেকে আমি জিজ্ঞেস করবো সরাসরি যে আসলে ওনারা কেন এটা নিচ্ছে, আর যে শ্রীমঙ্গলে যে ইয়ে আছে ওনাদের সাথে গ্রুপে আমি পোস্ট করবো, কথা বলবো যে আসলে কেন এখান থেকে এত টাকা নিচ্ছে। টুরিস্ট আসে এখানে সবাই হতাশ হচ্ছে, সবাই সিসি বলতেছে। ঠিক আছে, আমার ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে টুরিস্ট যতজন আসে সবারই একই কথা যে এখানে সব ওয়েস্ট অফ মানি। সো এটা আর কি, এই জিনিসটাই এ করলাম, সামনের জিনিসটাই খুব সুন্দর করে করছে, আর কোনোটাই কোনো কিছু ইয়া নাই, পুরোটাই হতাশ। এখানে যারা আসবেন বি কেয়ারফুল। ভাই ধন্যবাদ। যারা তো বাইরা নাকি বলতেছে, বাইরের সাথে কথা বলছি, বাইরা বলতেছে নাকি ভাই আমাদের কিছু করার নাই, আমরা বললেও নাকি শুনে না। তো ওনাদের সাথে আপনারা কথা বলে লাভ নাই, আপনারা যদি বলতে হয় তাহলে বন বিভাগের সাথে কথা বলবেন, আমরা বন বিভাগের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা লাউছড়া জাতীয় উদ্যান দেখে এখন আমরা যাচ্ছি মাধবপুর লেক দেখতে। তো এখন অলরেডি 10টা 43 বাজে, যে কয়েক মিনিট লাগে সেটা আপনাদেরকে জানাবো। আর বিষয়টা হচ্ছে আপনারা এই লাউছড়া জাতীয় উদ্যান না দেখতে আইসা আমাদের ঢাকা যে জাতীয় চিড়িয়াখানা ওটা দেখতে পারেন। ওইখানে অনেক প্রজাতির গাছ আছে, অনেক সুন্দর করে নির্দেশনা দেওয়া আছে, 30 টাকাও দিবে, আর এখানে 115 টাকায় দেখার মানে হয় না। ঠিক আছে, তো চলেন মাধবপুর লেকে কি আছে, কত সময় লাগে, যেতে যেতে কি দেখতে পাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। মাধবপুর লেকে যাওয়ার সময় রাস্তার দুই পাশে অনেক চা বাগান এবং বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবেন, যা অনেকটা মুগ্ধ করার মতো। লাউছড়া থেকে মাধবপুর আসতে আমাদের প্রায় 25 মিনিট মতো লাগছে। তো হচ্ছে মাধবপুরের সামনের ভিউ, এখানে কিছু দোকানপাট আছে, এখানে গাড়ি রাখা পার্কিং এরিয়া আছে, আর এই যে অনেক কিছু দোকানপাট আনারস বিক্রি করা হচ্ছে, লেবু বিক্রি করা হচ্ছে, আর হচ্ছে গেট। আর এখানে এমনি কোনো টিকিট নেওয়া হয় না, তবে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নিচ্ছে। এই যে 50 টাকা দিয়ে কাটা। আপনার সিএনজি হলো কত টাকা নেন? 20 টাকা। 20 টাকা। আর গাড়ি পার্কিং 50 টাকা। 50 টাকা। আর এমনিতেই আর যদি মাইক্রো আসে 50 টাকাই। 50 টাকায়। 20 টাকা 50 টাকা। 20 টাকা 50 টাকা। বাস থাকলে 100 টাকা। ও বাস থাকলে 100 টাকা। আচ্ছা বুঝতে পারলাম, জাস্ট পার্কিং ফ্রিটা নেয় আর অন্য কিছু না। আর ভাই খোলা থাকে কয়টা পর্যন্ত? কয়টা থেকে? 5টা পর্যন্ত। সকাল কয়টা বাজে খোলে? 8টা। আচ্ছা, সকাল 8টায় খুলে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো আপনারা চাইলে ওই হিসেবে আসবেন। তো চলেন ভিতরের দিকে যাই, কি আছে ভিতরে সেটাই দেখাবো। এই দুটো দেখা যাচ্ছে সবগুলোই চা বাগান, এই পাশেও চা বাগান, এই পাশেও চা বাগান। তো ওইখান থেকে হাইটে আসলে এরকম একটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠলেই এই লেক হচ্ছে পুরা লেক। লেকে ফুল তোলা, গোসল করা ও মাছ ধরা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণভাবে লেখা আছে। কিছু শাপলা ফুল দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরা লেক। লেকে অবশ্যই নৌকা থাকলে ভালো লাগতো, নৌকা টাকা নাই। আর আশেপাশে হচ্ছে যে কি চা বাগান আছে, এ পাশেও চা বাগান আছে। তো আমরা হচ্ছে যে কি এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে বের হয়ে এদিক দিয়ে আসবো। এখন পাহাড়ের উপর দিকে উঠতেছি মাধবপুর লেকের চা বাগানের সৌন্দর্য দেখার জন্য। এই যে সবাই উঠতেছে, হালকা একটু ট্রেল আছে, ট্র্যাক করতে হবে। ও এখানে দেখ, ভিউটা দেখেন, জাস্ট মাধবপুর পাশের ভিউ। ওয়াও, লেক থেকে উঠে আসলে এই যে লেক দেখা যায়, এই যে লেক দেখা যাচ্ছে।
তো লেক থেকে উঠে আসলে এই যে শুধু চারপাশে শুধু চা বাগান দেখা যাবে পাহাড়ের উপরে। তো এইখানে চা বাগানতে আপনারা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারেন। মাধবপুর লেক অতটা হতাশ করবে না আশা করি, অনেক ভালো লাগবে। এখন আমরা এখান দিয়ে নেমে যাব, নেমে গিয়ে হচ্ছে যে কি তারপর এই যে নামতেছে সবাই। এখান থেকে নেমে আমরা লেকের পাশ দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হেঁটে যাব। জাস্ট এই যে এখান দিয়ে হাঁটতে যাব। তো এই যে নিচ দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, তো এখান দিয়ে অনেকে এই যে নিচ দিয়ে হয়ে যাবে, আপনারা চাইলে এখান দিয়ে নামতে পারবেন। লেক পাড় দিয়ে হাঁটার সময় দেখতে পেলাম যারা চা বাগানে কাজ করে তারা দুপুরের খাবার খাওয়ার জন্য বসছে। আমি শুনেছিলাম তারা নাকি দুপুরে চা পাতা দিয়ে এক ধরনের ভর্তা বানিয়ে খায়, তা আমি তাদের কাছ থেকে খেতে চাইলাম। এই যে চা পাতা নিয়ে আসলো, এটা দিয়ে এখন ভর্তা বানাবে। এখন হচ্ছে যে ওনারা লাঞ্চ করতে আমাদের একটু বানাই খাওয়াবে আর কি। সেই যে ইনস্ট্রুমেন্ট তৈরি করতেছে, তা আমরা বললাম যে রিকোয়েস্ট করলাম যে আমাদের একটু খাওয়ানোর জন্য। দেখেন এই যে চা পাতাগুলো নিচ্ছে, এটা কি রসুন দিচ্ছেন না? রসুন দিচ্ছে, একটা মরিচ দিল, তারপরে ইয়ে দিল। হালকা জাল না, ওই না হালকা। এই যে পেঁয়াজ দিচ্ছে, একটা লবণ দিচ্ছে। ভাই দেখেন যে খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, উনি এই পেঁয়াজ দিছে, রসুন দিছে, মরিচ দিছে, এগুলো দিয়ে ভালো করে মলতেছে। না না হালকা দিলে হবে, হবে হবে হবে, দেন সমস্যা নেই, একটু একটু করে দিলে হবে। দেন ইয়া মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, রসুন দিয়া বানাই ফেলছে। এখন হচ্ছে যে কি ইয়া দিচ্ছে, চানাচুর দিল, আর এই যে ইয়া দিল চা পাতার গুঁড়া দিল, গুঁড়া করে মূল্যা ভালো করে জাস্ট এটাকে এখন ইয়ে করবে। এই যে রুটিও নিয়ে আসছে ওনারা লাঞ্চ করার জন্য। দেখেন এই দেখেন রুটি নিয়ে আসছে। এই যে এইভাবে প্রতিদিন লাঞ্চ করেন না আপনারা? এইটা রুটি কয় পিস খান প্রতিদিন? এইটাকে 4 কলি করবো তো আমরা 4 জন খাবো। 4 কলি করবেন মানে এইটুকু রুটি? কি করবো, রেশন না দিচ্ছে তো আমরা ভুকে মরছি। 3 মাস ধরে কোনো টাকা পয়সা নাই, তো কি কই পাবো আমরা? কোনো উপায় নাই, নিরুপায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ওনারা নাকি কোনো টাকা পয়সা পায় না, তাদের জীবন নাকি এইভাবেই চলতেছে। ঠিক আছে, তো এই যে রুটি নিয়ে ফার্স্ট ট্রাই করতেছি, দেখি এইটা খাওয়ার ইচ্ছা ছিল ওনাদের, দেখছি অনেক চানাচুর দিছে, ইয়া দিছে। আল্লাহ বিসমিল্লাহ। ভর্তাটা খেয়ে মনে হচ্ছে শাসনি টাইপ কিছু একটা খাচ্ছি। একে একে আমার টুরমেট সবাই এটা ট্রাই করতেছে। এই যে নেন নেন ভাই, নেন নেন, কেমন বলেন কেমন ভাই? অভিজ্ঞতা হলো ভাই খুব ভালোই। যাক, জীবনে সব কিছু খাইছি আজকে। আপু তো খেলেন, আপু কেমন লাগলো? ভালো লাগছে না? ইউনিক। এই ওনারা কিন্তু প্রতিদিন এটা খায়, জানেন তো? এই যে রুটি খান খান খান, এই যে সবাই খাচ্ছে। ওকে ঠিক আছে, যাক ভালো লাগলো, ট্রাই করার চেষ্টা ছিল, তো হঠাৎ ওনাদের সাথে দেখা। তারপর আমরা সবাই মিলে ওনাদের কিছু টাকা দিলাম। যদি আপনারা পারেন ওনাদের পাশে একটু দাঁড়ায়েন। আলহামদুলিল্লাহ, আমরা মাধবপুর লেক দেখা শেষ করে এখন যাচ্ছি নূরজাহানে। তো নূরজাহানে যাবো, এখান থেকে নূরজাহানের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। তো যেতে কয়েক মিনিট সময় লাগে, সেটা আসলে আপনার যাওয়ার উপর নির্ভর করবে। আমাদের
নুরজাহান ভিউ ভাই, নুরজাহান রাস্তা দিয়ে যাচ্ছি। আরে সব পাহাড়ি দেখেন, অস্থির লেভেলের। আমরা এখন নুরজাহান চা বাগানে যাচ্ছি, আর চারপাশে শুধু চা বাগান আর চা বাগানের পাহাড় আর চা বাগান। দেখেন সারি সারি চা বাগান, যা লাগতেছে না ভাই, জোস। The best view. এই যে কাঠ নিয়ে অনেকে বাড়ি ফিরতেছে, আবার অনেকে কাজ করে বাড়ি ফিরতেছে। জাস্ট দেখেন, মন্দিরও আছে, ইয়েও আছে, মুসলিম কবর, মন্দির আছে, মুসলিম কবর আছে। এই যে মন্দিরও আছে, মুসলিম কবর আছে, বুঝতেছেন? তার আগে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। চারিদিকে শুধু চা বাগানের পাহাড় আর পাহাড়, শুধু পাহাড়। এত সুন্দর করে ছাড়ো দেখেন। তো আমরা অলরেডি নুরজাহান টি এস্টেটে চলে আসলাম। এই পুরোটা হচ্ছে নুরজাহান টি এস্টেট, দেখেন জাস্ট। আর ওনারা কাজ করে আসতেছে। হাই, ভালো আছেন আপনারা? তো এরকম যত পথে আসবেন এ পর্যন্ত এই এমনই বাগান দেখতে পাবেন, এমন পাহাড় দেখতে পাবেন। তো আমরা এখানে কিছুক্ষণ ছবি তুলবো, ভিডিও করবো, দেন হচ্ছে যে কি একটু ঘুরবো এই ইয়ে করে, জিপে করে, দেন হচ্ছে যে কি আমরা ফিরে যাবো আর কি। নুরজাহান টি এস্টেট দেখে আমরা শেষ করে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে রাজি রেস্টুরেন্টে। তো সেখানে যেয়ে খাবো, খাওয়া দাওয়া আমরা শেষ করে তারপরে আমরা পরে যাব দার্জিলিং টি এস্টেট দেখতে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই পর্যন্ত এই নুরজাহান টি এস্টেটটা, খুবই সুন্দর। দুই পাশে রাস্তার দুই পাশে সারি সারি পাহাড়, পাহাড়ের উপরে খুব সুন্দর করে চায়ের বাগান, চায়ের গাছগুলো বিছায় আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এখন দেখি দার্জিলিং টি এস্টেটটা কেমন, সেটাই আপনার সাথে শেয়ার করি। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা হচ্ছে যে এই যে গ্র্যান্ড সুলতানের পাশেই হচ্ছে যে কি এই যে রাজ রেস্টুরেন্ট, এটার সামনে এটাতে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। এই যে আমাদের গাড়ি, তো আমরা এটাতেই লাঞ্চ করব। আর এই পাশে অনেক ধরনের দোকান আছে, চাইলে আপনারা অনেক জিনিসপত্র কিনতে পারেন গ্র্যান্ড সুলতানের সামনে। তো আমরা এখানে দুপুরে লাঞ্চ করবো, এই হচ্ছে পুরো এরিয়াটা। আর এই হচ্ছে আমাদের ট্যুরমেটরা সবাই বসে আছে, খাবারের জন্য অপেক্ষা করতেছে। এই হচ্ছে আমাদের 9 জনের ভাত আনলিমিটেড। আমরা 9 জনের ভাত বলেছি, প্রতিজন হচ্ছে যে কি 40 টাকা করে। এইটা হচ্ছে যে কি 40 টাকা পাঁচজন, প্রতি 40 টাকা যত খাইতে পারি আর কি। আর এসে যে আমরা টাকি ভর্তা অর্ডার দিয়েছি, আবার এসে 30 টাকা করে টাকি শুটকি মিলাই দিছি। তো যে ভর্তাই নেন 30 টাকা করে রাখে। তারপর হচ্ছে আমরা রুই মাছ অর্ডার দিছি, তো যেটা হচ্ছে যে কি 150 টাকা করে নিছে। তো আপনারা চাইলে এখান থেকে অর্ডার দিতে পারেন। তো খেয়ে দেখি এদের খাবার মানটা কেমন, সেটা আপনার সাথে শেয়ার করব। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন দার্জিলিং টি এস্টেটে যাচ্ছি। আর আমরা এইমাত্র লাঞ্চ এখান থেকে করছি, মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না লাঞ্চে। তবে আমাদের কাছে মনে হলো একটু বেশি রাখছে। তো চাইলে আপনারা ভাতের পরিমাণটা ভালোই ছিল, যে 40 টাকার ভাত আনলিমিটেড এসব জায়গায় ঠিক আছে। তো ভর্তা 30 টাকা, ভর্তা 20 টাকা হলে ভালো হয় হয়তো আর কি। আর হচ্ছে যে কি মাছটা একটু 150 টাকা বেশি হয়ে গেছে। যাই হোক, তারপর আপনার যদি সুবিধা হয় তাহলে গ্র্যান্ড সুলতানের সামনে খাবেন। আনারসের গাছ, আনারসের বাগান দেখেন, পাহাড়ি এলাকায় আনারসের বাগান, পাহাড়ের উপরে একবারে ঢালু করে।
খুবই ভালো লাগতেছে দেখেন, এটা দার্জিলিং যাওয়ার পথেই মিলবে। এই যে একজনে কাটতেছে, একজনে কাটতেছে, পরিষ্কার করতেছে। তো আপনারা আসলেই দার্জিলিং টিতে এখানে নামাই দিবে, যে এখানেই সবগুলা গাড়ি নামাই দেয়। আর এই পাশে আছে একটা প্রাইমারি স্কুল, আছে মহাজেরাবাদ পশ্চিমা প্রাথমিক বিদ্যালয়। আর এখানে অনেকগুলো আনারস বিক্রি করে, যেহেতু পাশেই আনারসের বাগান আছে। তো আমরা এই পথ দিয়ে ভিতরে যাব, যতটুকু ভিতরে যাওয়া যায় আর কি, যে কতটুকু যাওয়া যায়। এই যে হেমার খান টি এস্টেট, যাকে দার্জিলিং নামে চেনে। তো সোজা আমরা হাঁটবো যে কতটুকু কি পাওয়া যায়। ওইখান থেকে গাড়ি ছেড়ে আসলেই এখানে আসলে আপনারা এই যে ব্যারিকেডটা দেখতে পাবেন। এই ব্যারিকেডটা হচ্ছে যে কি ফ্যাক্টরি দেওয়া, কারণ সামনে হচ্ছে হেমার খান ফ্যাক্টরি আছে, চা ফ্যাক্টরি। আর এই হচ্ছে যে কি এখানে এন্ট্রি করে ভিতরে ঢুকতে হয়, এই যে সামনে হচ্ছে ফ্যাক্টরি। এই কারণে হচ্ছে যে কি গাড়ি ভিতরে ঢুকতে দেয় না। আর এখানে যা আছে সব হেমার খান টি এস্টেটের মালিকের বা এই কারখানার আন্ডারে। সো এই কারণে এটা রেস্ট্রিকশন আছে। তো আপনারা চাইলে হেঁটেই এখানে ঢুকতে পারেন আর বেরোতে পারেন। ঢুকলে দেখতে পাবেন এই যে চা বাগান আর চা বাগান। তো যেটা দেখতে পাচ্ছি এই চা বাগান মানে এই দার্জিলিং টি এস্টেটের চা বাগানটা একটু ঢালু বেশি, হ্যাঁ, যে কারণে একটু ভালো লাগতেছে। আর এদিকে কিন্তু আপনি কোনো অটো রিক্সা বা গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, ঠিক আছে। সব জায়গায় যেভাবে জিপ, অটো, তারপরে সিএনজি নিয়ে ঘোরা যায়, প্রাইভেট নিয়ে ঘোরা যায়, এখানে ওইভাবে ঢুকা যায় না লোকালি। ওইখানে রাস্তায় আটকে দেয়। হাইটাই আপনারা দেখতে হবে, উপভোগ করতে হবে, তারপর আবার হাইটাই ব্যাক করতে হবে। আপনাদের বাসে কি এদিকে? আপনাদের বাসে এদিকে কালীঘাট? এই হাইটাই এখানে আসছেন? আচ্ছা, কখন আসছেন এখানে? সকাল 9টায়। এই যে কিন্তু চা পাতা নিচ্ছেন না? এগুলো বিক্রি করবেন না? আমরা বিক্রি করবো না, এখানে কোম্পানি আছে না। ওই কোম্পানি কোথায় ফ্যাক্টরি? তারা বেতন দেন না, হয়তো ফ্যাক্টরি। ওইখানে দিবেন না? হ্যাঁ। এখন দিবেন? হ্যাঁ। এখান থেকে ঘুরে 5টার সময় দিন। আর পাতা উঠায় না। ও, আপনাদের কি এটা নির্ধারিত করা থাকে যে কতটুকু পাতা উঠাইতে হবে? হ্যাঁ, সেজন্য যে সময় পাতা বেশি থাকে এই সময় দিই 23 কেজি হাজিরা। 23 কেজি কত টাকা দেয়? 170। 170? 23 কেজি ইয়ে করে দিলে, উঠাই দিলে। এই সবাই 23 কেজি করে উঠে দেয় প্রতিদিন। এই যে অনেকগুলো মরা আছে, যে এগুলা মরাগুলো হইলে কি করবো? ক্যামেরাটাই পোস্ট করে যাইবো। হ্যাঁ, এগুলা চা পাতাতে মিস করবো। এগুলা ঝামেলা হবে না? এটা তো ফ্রেশ না। জাম পাতা আছে তো, এগুলা ও পাতা আছে না? মানে এখন তো বৃষ্টির সিজন নাই, বৃষ্টির সিজন থাকলে এটা সুন্দর থাকে। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টির সিজন আরো সুন্দর থাকে। হ্যাঁ, ও তখন সিজন থাকে। সেখন সিজন। ও, এখন তো শুকনা পাতা, বৃষ্টি নাই, সব মরে গেছে, এই যে সব পাইকে গেছে। এগুলো তো পাইকে গেছে, এগুলো তো নিতে পারবো না। থাকবো না, এখন ডাল ডুলাই দিব। আপনারা সংগ্রহ করা শেষ? না না, আরো লাগবে সময়। 5টার সময়। ক্যামেরা করতে আসেন। এর মতো যে চা কর্মীদের সাথে কথা বললাম, সকাল 9টা বাজে ওনারা আসে, 5টা অবধি কাজ করে। তারপরে 23 কেজি চা পাতা সংগ্রহ করে। এটা সংগ্রহ করলে ওনারা হচ্ছে 170 টাকা করে পায়। এখন ডাল সিজন চলতেছে, শীতকালের সময় পাতা মরে যায়, অত ইয়ে থাকে না। আর হচ্ছে কি বৃষ্টির সিজনে এই পাতাগুলো গড়ায়, নতুন পাতা জন্মায়, তখন তাদের সিজন থাকে, তখন তাদের কাজের ডিমান্ড থাকে। এটা হচ্ছে সেই হেমার খান টি এস্টেট, মানে দার্জিলিং টি এস্টেট বাঙালির। এই যে লেখা আছে হেমার খান টি এস্টেট, এই যে পুরা বাগান। তো এটা অনেক বিখ্যাত দার্জিলিং নামে, কারণ এই বাগানটা অনেকটা খাড়া, যে যতদূর দেখা যায় শুধু খাড়া আর খাড়া। এই কারণে এই বাগানটা বলা হয় বাংলার দার্জিলিং। তো আমার কাছে খুব ভালো লাগছে, এই কারণে শেয়ার করলাম। এখানে আসলাম, ওইখান থেকে আসতে 20 মিনিট লাগে, বাট গাড়ি ঘোড়া কোনো আসতে দেয় না, ওইখানে রেখে দেয়। তো আপনারা ওইভাবে হেঁটে আসবেন, সময় নিয়ে আসবেন, তাহলে ভালো হবে। বিকালের টাইমে আসবেন, বিশেষ করে ভালো লাগবে। মানে আমাদের বাঙালির ছোট দার্জিলিং। আচ্ছা, কেমন লাগলো আপনার কাছে ভাই? বা অনেক সুন্দর লাগলো, বাট ঘুরে সকাল আসলে আরো বেটার হতে পারবে। তাই? হ্যাঁ। আপনার কাছে কি মনে হয়?
মাস্ক বেটার। মাছ বেটার? হ্যাঁ। মানে ওই দার্জিলিং থেকে মাছ বেটার নাকি আমাদেরটা দাঁত বেটার? ভাই আমাদের একটু মাস্ক বেটার অলওয়েজ, কিন্তু দার্জিলিং থেকে বেশি না। আচ্ছা আচ্ছা। তো দার্জিলিং টেস্ট শেষ করে আমরা এখন যাচ্ছি রবার বাগানে, যেখানে রবার ইয়েগুলা উৎপাদনগুলো ইয়েগুলো নেওয়া হয় আর কি, রসগুলো নেওয়া হয়, সেখানেই যাচ্ছি। তো রসগুলো কীভাবে নেওয়া হয় বা সেখান থেকে কীভাবে সংগ্রহ করা হয় সেটাই আপনারা দেখবো। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। মাত্র 15 মিনিট আমরা আমির খান টি এস্টেট থেকে এখানে চলে আসলাম রাবার বাগানে। মাত্র 15 মিনিট লাগছে। এই যে দেখেন রাস্তার পাশে এই যে সবগুলো হচ্ছে রাবার গাছ, ইয়ে করতেছে, এই যে এখানে কাইটটা রাখছে, এই যে এগুলো পড়তেছে, পরে এখানে জমা হচ্ছে। এগুলো কি সংগ্রহ করছেন না? যে এগুলা রাবার এগুলো সংগ্রহ করছে সবগুলো, এই যে এগুলো সংগ্রহ করছে এখান থেকে। ভাই এই যদি একটু বলতেন মানে ডিটেলসটা, এটা কাটার পরে ওই খেজুরের গাছের মধ্যে যে কাটি ওই কাটেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা কি করেন, প্রসেস কি করেন? প্রসেস কোম্পানি করে, আমরা করি না। আমরা শুধু দায়িত্ব হলো কাটা কস কালেকশন করে দেওয়াটা। ও, কস কালেকশন করে দেওয়াটা। আচ্ছা, এই কস মানে এই বাগানটা কি কোন কোম্পানি? ফিনলে না? ফিনলে কোম্পানি। কত জমি আছে এখানে? কতটুকু জমি আছে ওদের? এই এলাকাটায় বেশি জমি নেই, এই এলাকাটায় টোটাল 2400 গাছ আছে। আর কোথায় আছে? অন্যান্য সারা চা বাগানে আছে, অন্য বাগানে আছে। দেখাই একটু ভাই, সামনে আসেন। এই যে দেখেন ওনারা কাটছে খেজুরের যে ইয়েটা আমরা যেভাবে কাটি ওইভাবেই। এই সাদা রসটা দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, এই সাদা রসটা দেখা যাচ্ছে। এগুলো কিন্তু বেয়ে যে একটু সুঙ্গে দিছে, এইটা এখানে পড়ে, জাস্ট এখানে পড়ে। আমার সব একসাথে দেখেন, হ্যাঁ এই যে এখানে পড়ে, দেখছেন? এখানে পড়ার পরে ওনারা এটা সংগ্রহ করে। এই সবগুলো কিন্তু কস, হ্যাঁ, ইয়ে হয়ে গেছে। এই যে এটা মনে হয় রাতের বেলায় বেশি আসে এই রাবারটা। এটা পুরোটাই কস, হ্যাঁ। তো এই হচ্ছে পুরো রাবার গাছ। তো এনে দেখেন কাটতে এখান থেকে কাটতে এই সিমটা এখান পর্যন্ত আসছে, ওইদিকে আর কাটে নাই মেবি। তার মানে আরও নিচের দিকে যাবে, যতই কাটবে ততই বের হবে আর এখানে জমবে, তারপরে ওনারা এটা ফ্যাক্টরিতে নিয়ে যাবে। তো এটাই। আর এখানে অনেকগুলো গাছ আছে, আর এগুলা আমি যেটা শুনতে পেলাম আমাদের বাংলাদেশি কোম্পানি ফিনল্যান্ডের এখানে আরও অনেক বাগান আছে এরকম রাবারের। ভাই তো এই রাবার বাগানের দায়িত্বে আছেন না? জি। আচ্ছা আপনার কাছে প্রশ্ন আমার, যে আসলে এই যে আপনাদের এটা কাটছেন, হ্যাঁ, কাটার পরে এটা কি রাতে বেরো নাকি দিনে বেরো ম্যাক্সিমাম? মনে করেন বিকালে নিয়ে গেলে সারা রাতে বের হবে, বের হয়ে সকালে আবার নিয়ে যাবে। এটা আর সারা রাত বের হবে, আবার সকালে নিয়ে যাবে। আবার আপনারা বিকালে লাগাবেন না? হ্যাঁ, এই কিছুক্ষণ পরে লাগাবেন? জি। এই আপনি লাগাবেন নাকি অন্য কেউ লাগাবে? আমি লাগাবো, অন্য কেউ লাগাবে এসে। ও আচ্ছা। আর যদি না বেরো, এই যে এগুলাতে এখান থেকে একটু কেটবে, কেটে দিলে মনে হয় নতুন করে বের হয়ে আসবে। তাই? জি। আর যারা এগুলা নেয় তাদের মানে মজুরি কেমন পড়ে? এটা তো মনে করেন প্রতিদিন 170 টাকা করে। 170 টাকা করে? 70 টাকা করে। আচ্ছা, কি টাইপের রাবার মানে ইয়া করে ওনারা, কি টাইপের রাবার বানায়? এটা মনে করেন এই রাবার দিয়ে অনেক কিছু তৈরি হয়। কি তৈরি হয়? যেমন বল, দামি জুতা, তারপর অনেক কিছু এটা দিয়ে হয়। এটা এই রাবারটা অনেক দামি। ওই যে আমাদের ফিনলে কোম্পানি যেটা ওইটা আর কি। তো বুঝতে পারছেন, এই রাবার দিয়ে হচ্ছে যে কি আমাদের বল হয়, তারপরে অনেক ধরনের জুতা হয়, দামি জিনিস হয়। তো আমাদের বাংলাদেশে যে ফিনলে কোম্পানি, সেই কোম্পানিরই এটা অংশ। আমাদের একটা গ্রান আছে, এই গ্রাম থেকে অত যাবে না। হ্যাঁ, অনেকক্ষণ যাবে আপনাদের। তাই? অনেক দূরণ দেবে এই রাবার। একটা গাছ বড় হইতে কত সময় লাগে? অনেক বছর লাগে। এটা এখন আর হবে না, এটা তো অনেক আগে পূর্ব আমলে এগুলো গাছ। এটা মনে করেন যখন বন্ধ হয়ে যাবে তখন আবার এভাবে কাটলে আবার নতুন করে বের হয়ে যাবে। এটা এখন আর বের হবে না, যখন তুলে নিয়ে যাবে। তোলা হয় না, তোলা হইলে এগুলো তুললে আবার কাটলে আবার বের নতুন করে যাবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়ের নাম কি? আমার নাম সাব্বির। তো রাবার বাগানে কস কীভাবে বের হয় বা কীভাবে কী হয় সেটা আমরা দেখলাম। দেখে আমরা এখন যাচ্ছি লালচিলাতে যাবো। এখানে কী সৌন্দর্য কী আছে সেটা আপনার সাথে ডিটেলস শেয়ার করবো। এখান থেকে 3 কিলোমিটার মাত্র। আর যেতে জায়গাটার সৌন্দর্য, রাস্তার সৌন্দর্য দেখেন, অস্থির কিন্তু। ওই পাশে কিন্তু চা বাগান আছে, ঝোপঝাড় আছে, আর রাস্তাটা কিন্তু অনেক ফ্রেশ। হ্যাঁ,
ইনস্টিটিউট, চা গবেষণা ইনস্টিটিউট, এই যে বাম পাশে এটাই। আমরা চলে আসলাম, এখন আমরা লালটিলা যাব। মাত্র 20 মিনিট লাগছে এখান থেকে আসতে, আর এখান থেকে আরও 20 মিনিট হাঁটতে হবে, 20 থেকে 25 মিনিট। এই যে বস্তির ভিতর দিয়ে যাইতে হবে, তো আমরা এই বস্তির ভিতর দিয়ে যাব লালটিলা। কি আপনারা কি চা পাতা উঠান না? যে এখানে ম্যাক্সিমাম যারা আছে চা পাতা উঠায়, যারা চা পাতা উঠায় তারা এখানে থাকে। দেখেন কত সুন্দর করে থাকে, সব মাটির ঘর। আপনাদের মাটির ঘরটা একটু দেখেন যাবে? এই যে ওনাদের মাটির ঘর কত সুন্দর করে সাজানো, দেখেন অস্থির। আপনারা থাকেন কোথায়? এখানে দেখি একটু, যে ওনারা এই মাটির ঘরে থাকে, কত সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখেন অস্থির। কিন্তু ও দেখছেন, এটা কি বলে জানি, আরে একটা কি জানি বলে, এটা কি জানি বলে দিদি? হ্যাঁ, ফুল। আচ্ছা, ফুল লাগছে, ওনারা এখানে পেন্টিং করছে মাটির উপরে। আর এটা হচ্ছে মাটির ঘর, দেখেন কত সুন্দর করে বানাইছে, রং করছে। আর ওনারা এখানে থাকে, ওনার বিছানা কত সুন্দর করে সাজানো, দেখেন ডাইনিং আছে, ইয়ে আছে, এই যে টিভি। এখানেই থাকেন? কয়জন থাকেন আপনারা এখানে? হ্যাঁ, 2 পরিবার থাকেন। এখানে আসেন নাকি দিদি? এখানে আসেন, 2 পরিবার এখানে থাকেন না? ও আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ডেকোরেশন কাজ করে। কিসের? ডেকোরেশনের কাজ করে না? ও, আপনি আর আপনার হাজবেন্ড থাকেন এখানে? আর আপনার শাশুড়ি শ্বশুর শাশুড়ি ওই ঘরে থাকে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, আপনাদের ছেলে মেয়ে তো নাই? আচ্ছা, যাক, ভালোই, সুন্দর লাগলো। অল্পের মধ্যে অনেক সুন্দর সংসার গুছিয়ে রাখছেন, ভালোই লাগলো। কেমন লাগতেছে এখানে থাকতে? ভালো। শীত বর্ষা আসলে মোটামুটি ভালোই লাগে। মাটির ঘর, ভাই দেখতে আসলো, কেমন লাগলো ভাই? অনেক পরিষ্কার না? তো এই প্রথম একটা মাটির ঘর এক্সপ্লোর করলাম। ধন্যবাদ দিদি। পিছনে ওনাদের বাড়ির পিছনে কিন্তু এই যে চা বাগান, সব এই যে সব চা বাগান। শ্রীমঙ্গল আসলেই আপনি শুধু চা বাগান দেখবেন, শুধু চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। যেখানে যে স্পটে যাবেন শুধু চা বাগান। আমরা এখন লাল পাহাড়ে যাচ্ছি, এদিকেও শুধু চা বাগান আর চা বাগান। এই যে যত দূর দেখতেছি শুধু চা বাগান আর চা বাগান, অস্থির চা বাগান। তো একটু গ্রাম পরে যারা হচ্ছে যে কি যে চা তুলে তাদের পরেই শুরু হয়ে যায় চা বাগান। এই যত দূর যাবেন শুধু দেখবেন চা বাগান, ওই শেষ পর্যন্ত আপনারা যাইতে পারবেন। এই যে ওনারা চায়ের কাজ করে আসতেছে। সবাই কি চা পাতা তুলছেন না? সকালে গেছেন, এখন আসতেছেন? আচ্ছা আচ্ছা। লালটিলার দিকে যাচ্ছি, সানপুরে যাচ্ছে। এই যে এই পথ দিয়ে যাইতে হবে আমাদের, চিপা রাস্তা দিয়ে যাইতে হচ্ছে। হায় হায়, জিরিপথ, জিরিপথ পার হয়ে যাইতে হবে। জিরিপথ পার হয়ে আসতে হয় আমাদের, জিরিপথ পার হয়ে আসতে হয়েছে। এখন এদিক দিয়ে যাইতে হবে। কোন দিক দিয়ে ভাই? এদিক দিয়ে যাইতে হবে। তো এই যে জুতো হাতে নিয়ে নিলাম, জুতো ভিজানো যাবে না এই কারণে। এখন যাইতেছি, সানপুরে যাইতেছে, তাড়াতাড়ি যাইতে হবে, কয়েকটা ভালো ছবি তুলতে হবে, আর কি ভিউ আছে আপনাদের দেখাইতে হবে। আশেপাশে সবই চা বাগান। এই যে এখান থেকে আমাদের ওই যে ওইখানে যাইতে হবে, ওইখানে এখনো অনেক পথ বাকি। এই যে এখান থেকে এই পর্যন্ত আসছি, দেখেন এই যে ভিউ, দেখেন অস্থির ভিউ কিন্তু এখানে। এই যে আর এই যে লালটিলা, এই যে লালটিলা আর যে অস্থির ভিউ। এখন আমরা লালটিলা, এই যে এখান থেকে উঠলেই লালটিলা। আর মাত্র 2 মিনিট লাগবে। লেটস গো। এখান থেকে মাত্র 2 মিনিট লাগবে। এই যে চলে আসলাম, এই যে লালটিলা। এখানে আছে মন্দির, আর এখানেও মন্দির আছে একটা উপরে। তারপরে এই যে সিঁড়ি দিয়া উপরে উঠতে হয়, জুতে বাইরে রাখুন লেখা আছে। এই যে আমার টুমরিটা এখানে আছে, আরো অনেকই আছে। আর এ পাশেও চা বাগান, এই যে এ পাশেও চা বাগান, এ পাশেও চা বাগান, অস্থির। লালটিলায় লাস্টে আসার কারণটা কি জানেন? এই যে সূর্য ডুবাটা দেখাটা দেখেন, কত সুন্দর ভাবে সূর্য ডুবাটা দেখা যাচ্ছে, দেখেন অস্থির জাস।
সূর্যটা অর্ধেক ডুবে গেছে, প্রায় আমরা সাগরে যেভাবে দেখি ওইভাবেই দেখতেছি এখান থেকে। জাস্ট দেখেন, লুক এট দিস, ওয়াও, সানসেট, জাস্ট ওয়াও। এই কারণেই হচ্ছে যে কি এই টাইমে আসলাম এই সানসেটটা দেখার জন্য। আর লালটিলা থেকে অনেক সুন্দরভাবে এই সানসেটটা দেখা যায়। তো আপনারাও সবগুলো স্পট ঘুরে তারপরে শেষ পর্যায়ে লালটিলা আসতে পারেন। লালটিলা আসবেন, চা পাতাও পাবেন, তারপর হচ্ছে যে কি সূর্যদেবের যে ফিলটা সেটাও পাবেন, ইভেন কি মানে সুন্দর একটা বিকাল পাবেন এখানে, সুন্দর একটা বিকাল কাটাইতে পারবেন। আই থিঙ্ক আপনার কাছে আরও ভালো লাগবে। আর ওই পাশে আরেকটা টিলা আছে, তো আমরা সময় স্বল্পতার কারণে ওই টিলাতে যাইতে পারতেছি না। আপনারা যদি একটু সময় নিয়ে আসেন 4টা বাজে বা 3:30 বাজে, তাহলে কিন্তু আপনারা ওই টিলাও যাইতে পারবেন। যেহেতু এখন 5টা-10 দিকে সূর্য অলরেডি ডুবে যায়, তো সেক্ষেত্রে আমরা ওই সূর্যটা পাই না আর কি, ওইভাবে যেতে পারি না আর কি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যে কি নীলকণ্ঠ চা কেবিন, যেটা হচ্ছে যে টি কেবিন বলে, হচ্ছে যে কি যেখানে 7 লেয়ারের চা পাওয়া যায়, সেখানেই আমরা যাব এখন জিপে করে। এটা দেখা শেষ আমাদের, তো আমরা এখান থেকে চলে যাব, সবাই চলে যাচ্ছে। তো আমরা লালটিলার থেকে এখন চলে আসলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে। এই যে আদি নীলকণ্ঠ টি কেবিন, যে লোক হচ্ছে যে কি 7 লেয়ারের চা বানাইছে। তো আমরা এই 7 লেয়ারের চা খাবো, এখন ট্রাই করবো যে আসলে এটা কি আসলে সিলেটের মধ্যে বেস্ট 7 লেয়ারের চা কিনা, ঠিক আছে, সেটা আমরা ট্রাই করবো, দেখবো। এই যে এই পুরো জায়গা, এই পাশে টেবিলে বসলেই হচ্ছে যে কি এখানে মেনু দেওয়া আছে, এই যে প্রাইস মেনুটা দেওয়া আছে। এখানে সারা জীবন শুনে আসলাম 7 লেয়ারের চা, 8 লেয়ারের চা আছে, 7 লেয়ারের চা আছে, 6 লেয়ারের চা আছে, 5 কালার টি আছে, 4 কালার টি আছে, 3 কালার টি আছে, 2 কালার টি আছে, হাই স্পেশাল টি আছে, স্পেশাল মিল্ক টি আছে, গ্রিন টি আছে, জিঞ্জার টি আছে, রেড টি, লেমন টি, হোয়াইট টি, পাটা টি, আর হচ্ছে মাল্টা টি, মালাই টি, স্পেশাল টি, মানে এই সবগুলোর প্রাইস এখানে দেওয়া আছে। আপনার যেটা ইচ্ছে সেটা খেতে পারবেন। তো আমরা হচ্ছে যে কি সারা জীবন তো আপনারা 7 লেয়ারের টি দেখলেন, আজকে 8 লেয়ারের টি খাবো, ঠিক আছে। স্পেশাল কিছু ট্রাই করবো, সেটা আপনাদের দেখাবো আসলে সেটার টেস্ট কেমন। ওকে, 85 টাকা কিন্তু 8 লেয়ারের যেটা, আর 7 লেয়ার আছে 75 টাকা। যে এই যে 1 2 3 4 5 6 7 8 লেয়ারের চা। তো এখন ট্রাই করবো, দেখি কেমন, সেটাই আপনার সাথে শেয়ার করবো। প্লিজ একটু ভাই। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে উপরের লেয়ারটা দুধ কালারের, হ্যাঁ দুধের কালারের, যে একটু এদিকে দুধের কালারের, আর নিচের লেয়ারটা দেখা যাচ্ছে একটু রঙের লাল লাল টাইপের, তারপর একটা সাদা, তারপরটা ইয়া টাইপের, আর একটু লেবু টাইপের, আর নিচেরটা লেমন টাইপের। এই যে লেমন টাইপের মনে হইতেছে, একটু ধরেন। বিসমিল্লাহ। যেটা মনে হইতেছে প্রথম লেয়ারটা যেটা খাইছি সেটা হচ্ছে যে দুধ চার মতো ওইটা লাগতেছে, আর চিনির পরিমাণটা একটু বেশি। আর এখনও সেকেন্ড লেয়ারে পৌঁছে নেই, সেকেন্ড লেয়ারে যাই, দেখি কীরকম অবস্থা। দুধ চার ফ্লেভারই পাইতেছি। এখন কফির টাইপের একটা ফ্লেভার, সেটা পাইতেছি। এখন পাইতেছি প্রায় হচ্ছে যে কি শরবত টাইপের যে একটা ফ্লেভার, সেটাই এই পর্যন্ত আসলে শরবত টাইপের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। হ্যাঁ, মিষ্টি টাইপের একবারে। এটা পুরোটা হচ্ছে যে কি লেমন টাইপের, লাস্ট লেয়ারের যেটা ওইটা পুরোটাই লেমন টাইপের। হ্যাঁ, আর কিছুটা সুগার একটু বেশি। হ্যাঁ, একবারে সুগার একবারই বেশি, ঠিক আছে। আপনারা যদি আসেন এখানে 7 লেয়ারের চা শখ করে খেতে, তাহলে খেতে পারেন, একবারে ট্রাই করতে পারেন। তো অতটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ প্রথম লেয়ারে যেটা দুধ চার একটু ফ্লেভার পাওয়া যায়, তারপরে কফি লেয়ারে একটা লেয়ার পাওয়া যায়, তারপরে জুসের যে লেয়ারটা সেটা পাওয়া যায়। তো আপনারা যদি শখ করে যে সিলেটের এই 7 লেয়ারের চা খেতে চান, তাহলে খেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই প্রতিনিয়ত খাবেন যে একটা উপকার পাবেন, ওইটার থেকে এই যে নর্মাল 20 টাকা 30 টাকা যে চা, এগুলো অনেক বেটার, ঠিক আছে। তো ওগুলো আপনারা ট্রাই করতে পারেন। আজকে সারাদিন আমরা ট্যুরমেট ছিল ওনারা, তাই হয়। তো অনেক আমরা 8টা স্পট অনেক সফলভাবে শেষ করছি, অনেক সুন্দরভাবে, কোনো হেজিটেশন ছাড়া। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, ডোন্ট ফরগেট ফলো মাই ফেসবুক পেজ, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো আল্লাহ।